প্র্যাকটিসের শুরু থেকে দেখছি যে ওভারিতে নর্মাল ফলিকল বা যেটা একেবারেই বিনাইন সিস্ট সেটাকে এইভাবে লার্জ উল্লেখ করা অথবা লার্জ উল্লেখ না করলেও শুধুমাত্র সিস্ট হিসেবে উল্লেখ করা, এর কারণে হচ্ছে রোগীর ভোগান্তি বাড়া, এমনকি অহরহ অপারেশন হয়ে যাচ্ছে এই রোগীদের। তো এখানে দেখা যাচ্ছে এই সিস্টার মাপ হচ্ছে শুধুমাত্র 27x14 মিলিমিটার, অর্থাৎ আমরা যদি এটাকে অ্যাভারেজ করি তাহলে দেখা যাচ্ছে এটা 20.5 মিলিমিটার। তার মানে হচ্ছে খুবই স্বাভাবিক একটা সিস্ট বা মেয়েদের ওভারিতে যে ডিম্বাণুগুলো বড় হয় তার যে মাপ অনেকটা এটার মতোই। তো যেহেতু এটা 27x14 বলা হয়েছে অর্থাৎ একটু ওভাল টাইপের, কিন্তু এখানে লার্জ শব্দটা ব্যবহার উনি কেন করলেন এটা আমি বুঝতে পারছি না। এবং এখানে আসলে আমি মর্মাহত এই জন্যই হচ্ছে যে খোদ ঢাকা শহরে নামকরা প্রতিষ্ঠানে যদি এই রিপোর্ট হয় তাহলে সারা বাংলাদেশে কি হচ্ছে। এবং আমি দীর্ঘদিন প্র্যাকটিস লাইফে এ ধরনের অনেক পেশেন্টের আমি খবর জানি যাদের এ জাতীয় সিস্ট বা এর চার একটু বড়, সেটারও কোনো অপারেশন দরকার নাই কিন্তু অপারেশন করে ফেলা হচ্ছে। এবার আমি সিস্টের কথা আসছি, লার্জ আমরা কখন বলবো সিস্ট? ইউজুয়ালি আমরা আজ থেকে 2 দশক আগে 5 সেন্টিমিটারের উপরে কোনো সিস্ট গেলে তাকে লার্জ বলতাম। তো এখানে আমি রিপোর্টটাও দেখলাম যে হ্যাঁ লেখা আছে হচ্ছে লার্জ ফলিকুলার সিস্ট। বইয়ের সংজ্ঞা অনুযায়ী হচ্ছে লার্জ কখন বলা হবে, এই ফলিকুলার সিস্টটা ইউজুয়ালি 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এরকম থাকে, অর্থাৎ 30 থেকে 40 মিলিমিটার। এটাকে আমরা লার্জ বলবো যদি এটা 7-8 সেন্টিমিটারের দিকে যায়। তো এখানে এটা হচ্ছে অ্যাভারেজ মাত্র 2 সেন্টিমিটার। তো কি কারণে উনি রিপোর্ট করলেন এটা আমি বুঝতে পারছি না। তো আমার এতদিনের অভিজ্ঞতা এবং রোগীদের মনোকষ্টের সাথে আমিও কিছু শেয়ার করতাম। তা আমার মনে হচ্ছে যে ডাক্তার হিসাবে আমি সব ডাক্তারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার এই মুহূর্তে আর কিছু করার দেখছি না। তো কিছু করার দেখছি না কথাটা ঠিকই বললাম, কিন্তু আমার মনে হয় যে মানুষ হিসাবে বা একজন ডাক্তার হিসাবে আমাদের কিছু একটা করা দরকার। কিছু একটা করা দরকার হচ্ছে এই যে আমার পেশা রেডিওলজি অ্যান্ড ইমেজিং, এই সাবজেক্টে যারা এই সোসাইটি অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং আছেন, আল্ট্রাসাউন্ড সোসাইটি আছেন, বিভিন্ন সংগঠন আছেন যারা হচ্ছে এগুলো মনিটর করে থাকেন। আর ফাইনালি তো এটা হচ্ছে ডিজি অফিস, ডিজি মেডিকেল এডুকেশন, ডিজি হেলথ, মিনিস্ট্রি অফ হেলথ, ওনাদের দায়িত্ব। তো আমার মনে হয় যে আমাদের দেশে আলট্রাসোনোগ্রাফি বর্তমানে যে মান চলছে এই মান নিয়ে এই একটা অত্যন্ত সুন্দর এবং খুবই কার্যকরী রোগ নির্ণয় পদ্ধতি হওয়ার পরেও এটা দিয়ে যতটা রোগীর উপকার হচ্ছে এই ধরনের আমি কি বলবো আর কি অদক্ষ রিপোর্ট বা চিন্তা না করে আমি একটা কিছু লিখে দিলাম আর কি, আনসাইন্টিফিক, টোটালি আনসাইন্টিফিক রিপোর্টের কারণে বহু মানুষ প্রতিদিন অপচিকিৎসা অথবা অযথা চিকিৎসার পালায় পড়ছেন। এবং এই অযথা চিকিৎসাটা কিরকম হচ্ছে এটা যদি দেখা গেল যে এর উপর ভিত্তি করে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হলো, একটা খরচের ব্যাপার, ঠিক আছে, এটা একটু অল্প রোগীর জন্য ক্ষতিকর হলো, কিন্তু এটার উপর ভিত্তি করে যদি একটা রোগীর অপারেশন করে ফেলা হয় সেটা আসলে মেজর অপরাধ আমি মনে করবো আর কি। তার কারণ এই লার্জ শব্দ ব্যবহার করার কারণে যেটা হয়ে গেছে আমাদের দেশে একটা বড় আমি কি বলবো আর কি, আমাদের খারাপ একটা অভ্যাস আছে যে আমরা খুব সহজেই মানুষকে পরামর্শ দিয়ে দিই। যেমন হচ্ছে যে একজন নন মেডিকেল পার্সনও উনি ইংরেজি পড়া জানেন, তো উনি যখন রিপোর্টটা দেখলেন যে লার্জ, তখন বললেন যে ডাক্তার যেহেতু বলছে বড় সিস্ট, তো উনি আবার আরেকজনের পরামর্শ নিলেন। তো দেখা গেল যে সেই ব্যক্তিটাও হচ্ছে যে এই কিছু রোগীকে বিভ্রান্ত করে বিনা কারণে অপারেশন করে ফেলে। তো আমার কথা হচ্ছে অপারেশনটা করছে কাকে দিয়ে? নন ডাক্তার তো অপারেশন করছে না, অপারেশন তো ফাইনালি ডাক্তার করছে। তা আমার দেখা এরকম 3 সেন্টিমিটার সিস্ট অপারেশন হয়ে গেছে। 1.7 সেন্টিমিটার সিস্টের পেশেন্ট এখন আমার মনে করে বিক্রমপুর থেকে আসছে, তো স্যার আমার তো অপারেশন করবে। আমি অনেক বলে কয়ে ওখান থেকে চলে আসছি যে ঢাকা থেকে আমি একটা পরীক্ষা করাই। তা আমি খুব ওই দিনও মর্মাহত হয়েছিলাম যে 1.7 সেন্টিমিটার মানে 17 মিলিমিটার, এটি একটা ম্যাচিউর ডেভেলপিং ফলিকল, অথচ এগুলোকে অপারেশন করার জন্য মানুষকে রাজি করায় ফেলতেছে। তা আমার মনে একটা পরিসংখ্যান নিলে বা কেউ যদি কোনো ক্লিনিকে ওভারিয়ান সিস্ট কতগুলো অপারেশন হয়েছে এই তথ্য যদি নেয় এবং ওই ডাটা যদি লেখা থাকে, আমার মনে এরকম অসংখ্য অপারেশনের খবর পাওয়া যাবে যেটা নাকি আদৌ কোনো অপারেশনের দরকার ছিল না। তাহলে আমাদের এখন কি করা উচিত? আমি 2-1 ক্রাইটেরিয়া বলি, দীর্ঘায়িত করব না আমার বক্তব্য।
যে এখন আমাদের যে ওভারিয়ান সিস্ট এটা ভালো না খারাপ, এটাকে এখনই চিকিৎসা করতে হবে কি করতে হবে না, এটার জন্য কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এবং দুইটা ক্রাইটেরিয়া আছে, একটা আমরা আয়োটা ক্রাইটেরিয়া বলি, সেখানে বলাই আছে একটা সিস্ট যদি 10 সেন্টিমিটারের ছোট হয়, তার ওয়াল যদি পাতলা হয় এবং সেখানে যদি তেমন কোনো ব্লাড ফ্লো না থাকে, তাহলে আমরা নিশ্চিন্ত ধরে নিতে পারি যে এই সিস্টটাকে ফলো আপ করা যাবে, অর্থাৎ ন্যাচারালি এই সিস্টটা চলে যাবে, অথবা কিছু ট্রিটমেন্ট লাগবে, গাইনোকোলজিস্টরা এই ট্রিটমেন্টটা দিয়ে থাকে। তাহলে হচ্ছে লেস দেন 10 সেন্টিমিটার, অর্থাৎ 9-9.5 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করতে পারি। ইভেন যদি 10 সেন্টিমিটারও হয়ে যায়, আমাদের একটা ব্লাড টেস্ট আছে যেটাকে আমরা বলি CA-125, সেটি যদি নর্মাল থাকে তখন কিন্তু এই সিস্টের সাইজ এবং CA-125 নর্মাল, আমরা কিন্তু এই সিস্টে কোনো অপারেশন করব না, যদি এই সিস্ট কোনো ব্যথা তৈরি না করে বা পেশেন্টের জন্য ডিসকমফোর্ট তৈরি না করে আর কি। তার মানে একেও ফলো আপে রাখা যেতে পারে। আর এই 3, 4, 5, 6, 7 সেন্টিমিটার এগুলো তো রোগীর যদি, অর্থাৎ সিস্ট অনেক সময় কি হয়, এটাকে টুইস্টিং আমরা বলি, বা হঠাৎ করে প্যাচ লেগে গিয়ে ব্যথা তৈরি হয়েছে, যে টুইস্টেড ওভারিয়ান সিস্ট, সেক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি সার্জারি লাগে, বা কারো ভাগ্য ভালো হলে স্পন্টেনিয়াস ডিটরশন হয়ে যায় তখন। তো সেটা তো হলো যে রোগের সিমটম হয়ে গেছে, কিন্তু অ্যাসিমটোমেটিক, অর্থাৎ লক্ষণ নাই কিন্তু 6 সেন্টিমিটার একটা সিস্ট আছে, এটি তো অপারেশন করার কোনো দরকার নেই। তার কারণ সেই সিস্টটা ভালো না খারাপ এটি জাজ করার ক্ষমতা তো আমার এখন মডার্ন মেডিকেল সায়েন্সে রয়ে গেছে। আর একটা করা হয় RMI স্কোরিং বলা হয়, দ্য রিস্ক অফ ম্যালিগন্যান্সি ইন্ডেক্স। একটা ওভারিয়ান সিস্ট হলে তার সাইজ CA-125, রোগীর বয়স বা তার সে মেনোপজে পৌঁছে গেছে কিনা, প্রি মেনোপজাল কিনা, এগুলো কয়েকটা ফ্যাক্টর মিলিয়ে এটা একটা রিস্ক ক্যালকুলেশন করা হয়। তো এই জাতীয় সিস্ট হলে আর CA-125 নর্মাল হলে ওই রিস্কটাও এমন মানে এত কম থাকবে বা স্কোরিংটা 0 হবে, সুতরাং আমি তো এগুলোকে অপারেশন করতে যাব না। তো আমরা এখন যে কথা আসছিলাম যে বড় সিস্টকেই আমি নিশ্চিন্তে রোগীকে বলি যে আপনি এটা ফলো আপে থাকেন। বড় সিস্ট বলতে আমি লেস দেন 10 সেন্টিমিটার বলছি। সেখানে আমি কি করে একটা অ্যাভারেজ 2 সেন্টিমিটার মাপ, সেইটাকে আমরা বলি যেটা একটা লার্জ সিস্ট। তা আমার মনে হয় ডাক্তারদের খুব সচেতন হওয়া দরকার, যারা আমরা আলট্রাসোনোগ্রাফি করছি, যারা রেডিওলজিতে আছি, তাদের প্রত্যেকে সচেতন হওয়া দরকার। এবং একটা জেনারেল রুল, যেটা সারা বিশ্বে যে রুলটাকে ফলো করা হচ্ছে, বা আমাদের দেশে অনেক গাইনোকোলজিস্টরা ফলো করেন, আমরাও যারা পরীক্ষা করি ফলো করি, কিন্তু আমার কথা হলো যে প্রতিদিনই কেন এই জাতীয় রিপোর্টগুলো আমরা দেখছি, এটা একটা অবসান হওয়া দরকার। এবং আমি মনে করি এই দেশে 2টা আইন খুব জরুরি হওয়া দরকার, যেটা একটা হচ্ছে হলো রোগীকে যদি একজন ডাক্তার অদক্ষতার কারণে বা ইচ্ছাকৃতভাবে যদি ভুল রিপোর্ট দেয় বা ভুল চিকিৎসা করে, তাকে অবশ্যই রোগীকে কম্পেনসেশন দিতে হবে, এরকম একটা রুলস হওয়া উচিত। তার কারণ হচ্ছে যে একজন মানুষ কেন বিনা কারণে অপচিকিৎসার শিকার হবে। তেমনিভাবে আবার ডাক্তার কখনোই, মানে একজন বিবেকবান ডাক্তার, একজন ভালো মানুষ, ভালো ডাক্তার কখনোই সে চাইবে না ইচ্ছাকৃতভাবে একটা রোগীর ভুল চিকিৎসা সে করবে। কিন্তু যেহেতু হিউম্যান বিং, চিকিৎসা হঠাৎ ভুল হয়ে যেতে পারে, কেউই আমরা ভুলের ঊর্ধ্বে না। তো এখানে মানে মানুষের রিয়াকশনটা অনেক সময় খুব বেশি হয়ে যায়। তো কোনো ডাক্তার যদি ভুল করে, দেখতে হবে যে উনি কি এটা ইচ্ছাকৃত ভুল করছে, এটা কি ওনার দক্ষতার অভাবের কারণে ভুল, নাকি এটা হচ্ছে যে হ্যাঁ ওনার চেষ্টা সত্ত্বেও একটা ভুল হয়ে গেছে। তার মানে আমি বলতে চাচ্ছি, রোগীদের যেমন স্বার্থ রক্ষার জন্য আমি বললাম একটা আইন হওয়া দরকার, তেমনি ডক্টরস প্রোটেকশন রুল, সেটা একটা আইন হওয়া দরকার। কেন, ডাক্তার যদি কোনো কারণে ভুল করে থাকে, তখন আপনি তাকে আইনের আশ্রয় নেন। তো যখন বিজ্ঞ আইন বিচারপতি এটা দেখবেন বা আদালত দেখবেন যে না, এই যে ভুলটা হয়েছে, এই ভুলটা এটা হতে পারে, সুতরাং দুইজনের মাঝে এটা মিউচুয়াল করে দেবেন। যদি দেখা গেল যে না, ডাক্তার এটা ইচ্ছা করে করেছে এবং রোগীর অনেক বেশি শারীরিক বা আর্থিক ক্ষতি হয়ে গেছে, তখন আমাদের আইনে যা বলে সেই অনুযায়ী সেটা হবে। কিন্তু ভুল হয়ে ডাক্তারের মাথায় বাড়ি দিলাম, ডাক্তারকে মেরে ফেললাম, ক্লিনিক ভাঙচুর করলাম, ক্লিনিকে আগুন লাগিয়ে দিলাম, এটা কখনো হতে পারে না। এবং আমরা কিন্তু সারা বিশ্বে শুধুমাত্র আমাদের এই এশিয়ান 2-1টা কান্ট্রি ছাড়া কখনো আমরা দেখি না ইউরোপিয়ান কোনো কান্ট্রি, মিডল ইস্টের কোনো কান্ট্রি, সিঙ্গাপুর বা মালয়েশিয়া, যে ভুল চিকিৎসার কারণে ক্লিনিক ভেঙে ফেলছে। ভুল চিকিৎসা যে সিঙ্গাপুরে হচ্ছে না তা কি না, আমার জানাও কিন্তু এরকম আছে। তো আমার মনে হয় যে দুটো জিনিস হওয়া দরকার, যে ভুল হলে আমরা উভয়ে আদালতের আশ্রয় নেব।